তো এই পার্টে আমরা এই স্ট্যান্ডার্ডটা কমপ্লিট করব। এখানে কি বলেছে যে ওভার সিক্রেশন অফ জিএইচ স্টিমুলেটস অ্যাবনর্মাল গ্রোথ অফ দ্য বডি লিডিং টু জাইজেন্টিজম। আর লো সিক্রেশন হলে কি হবে, অবভিয়াসলি তাহলে বেটে হয়ে যাবে, তো সেটাকে কি বলছে, ডোয়ার্ফিজম। তো এখানে এটাই বলেছে যে পিটুইটারি থেকে আমরা জানি যে গ্রোথ হরমোন রিলিজ হয়। এবার সেটা যদি বেশি সিক্রিট হয়, তো গ্রোথ হরমোন কি আমাদের লম্বা হতে সাহায্য করে, তো অনেক বেশি লম্বা হয়ে যাবে, তো সেটাকে কি বলে, জাইজেন্টিজম। আর যদি গ্রোথ হরমোন কম সিক্রিট হয় তাহলে সেটা বেটে লোক হবে, তো সেটাকে বলছে ডোয়ার্ফিজম। অ্যাকচুয়ালি পিটুইটারি ডোয়ার্ফিজম, কারণ ডোয়ার্ফিজম হওয়ার আরও অন্যান্য কারণ রয়েছে। তো এটা যেহেতু পিটুইটারি থেকে গ্রোথ হরমোন সিক্রিটটা কম হচ্ছে, তো পিটুইটারি মেন দায়ী, তো সেই জন্য এটাকে পিটুইটারি ডোয়ার্ফিজম বলছে। এরপর এখানে কি বলেছে দেখা যাক, যে এক্সেস সিক্রিশন অফ গ্রোথ হরমোন ইন অ্যাডাল্ট স্পেশালি ইন মিডিল এজ ক্যান রেজাল্ট ইন সিভিয়ার ডিসফিগারমেন্ট স্পেশালি অফ দ্য ফেস কল্ড অ্যাক্রোমেগালি। তো এখানে কি বলেছে যে অ্যাক্রোমেগালি কি হচ্ছে, এবার দেখো যদি অ্যাডাল্ট স্টেজে, এবার যেটা আমরা পড়লাম যে জাইজেন্টিজম, ওটা যদি বাচ্চাদের হয়, বাচ্চাদের যদি গ্রোথ হরমোন বেশি সিক্রিট হয় তাহলে বাচ্চারা, এবার বাচ্চাদের তো অবভিয়াসলি বোনটা ইলংগেট করছে, অর্থাৎ বোন বড় হচ্ছে, তো সেক্ষেত্রে কি হয়, বাচ্চারা অনেক লম্বা হয়ে যায়। কিন্তু বড় অবস্থাতে অর্থাৎ গ্রোথ, যখন মানুষ বড় হয়ে গেছে, এক্সেসিভ গ্রোথ অফ হরমোন ইন অ্যাডাল্ট, অর্থাৎ যখন মানুষ অ্যাডাল্ট হয়ে গেছে তারপর যদি গ্রোথ হরমোন বেশি সিক্রেট হয়, তাহলে আমরা কি দেখব, অ্যাক্রোমেগালি। এক্ষেত্রে কি হচ্ছে, ডিসফিগারমেন্ট, অর্থাৎ আমাদের যে ফেসটা রয়েছে সেই ফেসের একটু ডিসফিগারমেন্ট হয়ে যায়, অর্থাৎ ফেসটা দেখতে একটু অন্য ধরনের লাগে, চোয়ালটা বড় হয়ে যাবে, হয়ে যাবে, তো সেটাকে আমরা কি বলছি, অ্যাক্রোমেগালি, হুইচ মে লিড টু সিরিয়াস কমপ্লিকেশন। তো অবভিয়াসলি এটা এবার যদি আমাদের মুখের বোনগুলোর প্রবলেম হয়, হাড়ের প্রবলেম হয়, হাড়টার যদি অ্যাবনর্মাল গ্রোথ হয়, তো সেক্ষেত্রে কি হচ্ছে, কমপ্লিকেশন দেখা যাবে, অ্যান্ড প্রিম্যাচিওর ডেথ ইফ আনচেকড, এমনকি মৃত্যুও হতে পারে। এবার এখানে কি বলেছে, দ্য ডিজিজ ইজ হার্ড টু ডায়াগনোস ইন এভরি স্টেজ, আর্লি স্টেজ। এখানে কিন্তু আর্লি স্টেজে ডায়াগনোস করা খুব মুশকিল, কারণ এটা প্রথমে বোঝা যায় না। এটা তখনই বোঝা যায় যখন সেটার বাইরে এফেক্ট আমরা দেখতে শুরু করি। অফেন গোজ আনডিটেক্টেড ফর মেনি ইয়ার্স আনটিল চেঞ্জেস ইন এক্সটার্নাল ফিচার বিং নোটিসেবল। তো ওই তো যেটা আমি বললাম, তো অর্থাৎ আমরা যদি এখানে একটু দেখি, চার্টটা প্রকাশ করি, তাহলে কি হচ্ছে, গ্রোথ হরমোন যখন ছোটদের হবে, বাচ্চাদের হবে, তখন গ্রোথ হরমোনের বেশি সিক্রেশন যখন বাচ্চাদের হবে, তখন কি হচ্ছে, জাইজেন্টিজম হলো। বাচ্চাদের যখন হচ্ছে তখন সেটাকে জাইজেন্টিজম বলছি, বেশি ওভার সিক্রেশন। আর যখন ওভার সিক্রেশন বড়দের হচ্ছে তখন সেটাকে অ্যাক্রোমেগালি বলছি, অ্যাক্রোমেগালি বলছি। আর যখন গ্রোথ হরমোন অল্প সিক্রিট হচ্ছে, আন্ডার সিক্রেশন হচ্ছে বাচ্চাদের, তখন সেটাকে আমরা ডোয়ার্ফিজম বলি। আর যখন, এবার একটু বাইরের জিনিস বলছি, যখন আন্ডার সিক্রেশন হচ্ছে অ্যাডাল্টদের, তখন সেটাকে অ্যাক্রোমিক্রিয়া বলি। ওভার সিক্রেশন অ্যাডাল্টদের হলে অ্যাক্রোমেগালি, আর আন্ডার সিক্রেশন অ্যাডাল্টদের হলে অ্যাক্রোমিক্রিয়া। এটা কিন্তু মনে রাখতে হবে। এরপর কি বলেছে, এরপরে এসে চলে যায়, এরপর প্রোল্যাক্টিন সম্পর্কে বলেছে। তোমরা দেখো এনসিআরটির এখানে চলে যাও, এখানে বলেছে দেখো যে প্রোল্যাক্টিন প্রোল্যাক্টিন রেগুলেটস দ্য গ্রোথ অফ মেমারি গ্ল্যান্ড অ্যান্ড ফর্মেশন অফ মিল্ক ইন দেম। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এমসিকিউ কিন্তু আসতেই পারে, যে প্রোল্যাক্টিন কী করছে, মেমারি গ্ল্যান্ডের গ্রোথ প্লাস ফর্মেশন অফ মিল্ক দুটোই কিন্তু হেল্প করছে। তাহলে এমসিকিউ যদি এরকম থাকে যে প্রোল্যাক্টিনের কাজ কী, সেক্ষেত্রে একটা অপশন ধরো গ্রোথ অফ মেমারি গ্ল্যান্ড রয়েছে, আর আরেকটা অপশন ধরো মিল্ক প্রোডাকশন রয়েছে, ফর্মেশন অফ মিল্ক রয়েছে, তাহলে কিন্তু অপশান এ বি দুটোই হবে। তারপরে টিএসএইচ এর কথা বলেছে, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নাম শুনেই বুঝতে পারছো যে কী করবে, থাইরয়েড হরমোন রিলিজ বাড়াবে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। তো এনসিআরটি কী বলেছে, থাইরয়েড স্টিমুলেটস দ্য সিনথেসিস অ্যান্ড সিক্রিশন থাইরয়েড হরমোন ফ্রম দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এসিটিএইচ এর ব্যাপারে কী বলেছে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এসিটিএইচ, এবার অবভিয়াসলি নাম শুনেই বুঝতে পারছো, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো এখানে বলেছে এসিটিএইচ স্টিমুলেটস দ্য সিনথেসিস অ্যান্ড সিক্রিশন অফ স্টেরয়েড হরমোন কল গ্লুকোকর্টিকয়েড ফ্রম দ্য অ্যাড্রিনাল কর্টেক্স। এবার পরে যখন আমরা অ্যাড্রিনাল পড়বো, ওখানে গিয়ে দেখবো যে অ্যাড্রিনাল কর্টেক্স আর মেডুলা আলাদা আলাদা লেয়ার রয়েছে। তারপরে এলএইচ এফএসএইচ এর ব্যাপারে কি বলেছে, এলএইচ অ্যান্ড এফএসএইচ স্টিমুলেটস
গোনাইডাল অ্যাক্টিভিটি হেন্স আর কল গোনাডোট্রপিন। খুব ইম্পর্টেন্ট, যে গোনাইডাল অ্যাক্টিভিটিকে বাড়াচ্ছে মানে কি, মানে কিছুই না, মানে হচ্ছে মেল আর ফিমেলের ক্ষেত্রে যেই গোনাডসগুলো রয়েছে, ধরো টেস্টিস হোক বা ওভারি হোক, তাদের অ্যাক্টিভিটিগুলোকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। ইন মেল এলএই স্টিমুলেটস দ্য সিনথেসিস অ্যান্ড সিক্রিশন অফ হরমোন অ্যান্ড্রোজেন। তো অ্যান্ড্রোজেনের সিক্রিশন বাড়াচ্ছে, আর ফ্রম টেস্টিস অবভিয়াসলি মেলদের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে, ইন মেলস, ও এফএসএইচ এর ব্যাপারে বলেছে, এলএইচ বললো, এলএইচ এর কাজ বললো, আর এবার এফএসএইচ এর ব্যাপারে বলেছে যে এফএসএইচ অ্যান্ড অ্যান্ড্রোজেন ইন মেলস, এফএসএইচ অ্যান্ড অ্যান্ড্রোজেন রেগুলেট দ্য স্পারমাটোজেনেসিস। অর্থাৎ কী হলো, হচ্ছে এলএইচটা টেস্টিসে গিয়ে অ্যান্ড্রোজেন হরমোন সিক্রিট করলো, আর ওই অ্যান্ড্রোজেন হরমোন আর এফএসএইচ হরমোন দুজন একসাথে স্পারমাটোজেনেসিস করতে রেগুলেট করছে। স্পারমাটোজেনেসিস কি, স্পাম তৈরি হওয়া। এরপর বলেছে ইন ফিমেল, এবার ফিমেলদের ব্যাপারে কি হচ্ছে, ইন ফিমেল এলএইচ ইনডিউস ওভুলেশন অফ ফুললি ম্যাচিওর ফলিকল। অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল থেকে ওভুলেশন করতে হেল্প করছে কে, এলএইচ। অ্যান্ড মেনটেন্স দ্য কর্পাস লুটিয়াম। তো গ্রাফিয়ান ফলিকল থেকে যখন বেরিয়ে যাচ্ছে একটা, তারপরে যেটা পড়ে থাকছে সেটাকে আমরা কি বলছি, কর্পাস লুটিয়াম। ফ্রম দ্য রেমনেট, যেটা বললাম যে ফ্রম, এবার কর্পাস লুটিয়াম কোথা থেকে তৈরি হচ্ছে, ফ্রম দ্য রেমনেন্ট অফ দ্য গ্রাফিয়ান ফলিকল। পরের পেজে চলে যাও। আফটার ওভুলেশন, তো ওভুলেশনের পর যেটা পড়ে থাকছে গ্রাফিয়ান ফলিকেলে সেটাকে বলছে কর্পাস লুটিয়াম। তো এরপর আমরা চলে আসছি এফএসএইচে। এফএসএইচ স্টিমুলেটস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ওভারিয়ান ফলিকেল ইন ফিমেল। তো এফএসএইচ কী কাজ করছে, করছে হচ্ছে ওভারিয়ান ফলিকেলকে গ্রোথ করাতে হেল্প করছে। এমএসএইচ অর্থাৎ কি, এমএসএইচ অ্যাক্ট অন মেলানোসাইট। অর্থাৎ বোঝা গেছে, তাহলে এমএসএইচ এর ফুল ফর্ম কী হবে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এবার মেলানোসাইটসের ওপর যে কাজ করছে, মেলানোসাইটটা কি, মেলানোসাইট হচ্ছে মেলানিন কন্টেনিং সেল, অর্থাৎ যেই সেলগুলোর মধ্যে মেলানিন রয়েছে। অ্যান্ড রেগুলেটস দ্য পিগমেন্ট অফ স্কিন, অর্থাৎ যার যত বেশি মেলানিন তার স্কিন কালার তত বেশি ডার্ক হয়। এরপর কি বলেছে, অক্সিটোসিন অ্যাক্টস অন দ্য স্মুথ মাসেল অফ আওয়ার বডি। এবার অক্সিটোসিন কিসে কাজ করে, আমাদের স্মুথ মাসেল আছে যে বডিতে, সেগুলোর ওপর স্টিমুলেট করে, তাদের কন্ট্রাকশন করে। ইন ফিমেল, এবার খুব ইম্পর্টেন্ট, অক্সিটোসিনের বিশেষ ভূমিকা রয়েছে ফিমেলে। ইন ফিমেল ইট স্টিমুলেটস ভিগোরাস কন্ট্রাকশন অফ ইউটেরাস অ্যাট দ্য চাইল্ড বার্থ। তো যখন বাচ্চা হচ্ছে সেই সময় এই অক্সিটোসিন কিন্তু ভিগোরাস কন্ট্রাকশন করে হচ্ছে ইউটেরাসে, যাতে চাইল্ড বার্থে হেল্প হয়। অ্যান্ড মিল ইজেকশন, এমনকি মিল ইজেকশনেও, মেমোরি গ্ল্যান্ড থেকে মিল ইজেকশনেও হেল্প করছে। ইন ফিমেল স্টিমুলেটস ভিগোরাস কন্ট্রাকশন, মিল ইজেকশন হয়ে গেল। এরপর কি বলেছে, ভ্যাসোপ্রেসিন। তো ভ্যাসোপ্রেসিন তোমরা জানো, ভ্যাসোপ্রেসিনের আরেকটা নাম কি, এডিএইচ, অর্থাৎ অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। তো এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন যেটা রয়েছে, যেটাকে আমরা যদি হচ্ছে মানুষজনিত কারণে মানে ইউজ করা হয়, অর্থাৎ যেটা শরীরের মধ্যে তৈরি হচ্ছে না, যেটা মানুষ তৈরি করছে যেই এডিএইচটাকে, সেটা ল্যাবরেটরিতে, সেটাকে কি বলা হয়, পিট্রেসিন। তো দরকার নেই, এনসিআরটিতে নেই, তোমাদের দুটো নাম মনে রাখলেই হবে, একটা হচ্ছে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। তো ভ্যাসোপ্রেসিনের কাজ কি, ভ্যাসোপ্রেসিন অ্যাক্টস মেনলি অ্যাট কিডনিতে কাজ করে, আর স্টিমুলেট রিজবশন, অর্থাৎ আবার রিঅ্যাবজর্পশনটাকেই বলছে, রিজবশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট বাই দ্য ডিস্টাল টিবিউল। অর্থাৎ যখন আমরা কিডনি পড়বো, কিডনির মধ্যে নেফ্রন পড়বো, তখন দেখবো যে হচ্ছে প্রক্সিমাল কনভোলেটেড টিবিউল আছে, হেনরি লুপ আছে, তারপর ডিস্টাল কনভোলেটেড টিবিউল রয়েছে। তো ওই জায়গার কথা বলেছে যে ডিস্টাল টিবিউল যে রয়েছে, তো এই ডিস্টাল টিবিউল থেকে জলের শোষণ করতে কিন্তু হেল্প করছে এই এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। দেয়ার বাই রিডিউস দ্য লস অফ ওয়াটার। অবভিয়াসলি যদি জল শোষণ করে নেয় তো জল কম বেরোবে। তারপরে কি বলেছে, তো রিডিউস দ্য লস অফ ওয়াটার থ্রু ইউরিন। তারপরে এখানে কি বলেছে, হেন্স ইট ইজ কল অ্যান্টি ডাইউরেটিক হরমোন, তাই এটাকে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলে। অ্যান ইম্পর্টেন্ট affecting synthesis of or release of ADH results in the diminished ability of the kidney to conserve water, leading to water loss.
ডিহাইড্রেশন। তো যখন মানুষ ডিহাইড্রেশনের মধ্যে রয়েছে তখন এর অ্যাক্টিভিটি কিন্তু অনেক বেড়ে যায়। এবার কি বলেছে যে ডিহাইড্রেশন হলে এর অ্যাক্টিভিটি খুব বেড়ে যায়, কিন্তু যদি এই হরমোনটা কাজ না করে ঠিকঠাক তাহলে কি হবে, বারবার মূত্রত্যাগের ইচ্ছা হবে। হ্যাঁ, তো এখানে কি বোঝাচ্ছে এই প্যারাগ্রাফে, যে যদি অ্যান ইম্পেয়ারমেন্ট এফেক্টিভ সিনথেসিস, যখন ঠিকঠাকভাবে সিনথেসিস হচ্ছে না বা রিলিজ হচ্ছে না এডিএইচ, তখন কি হচ্ছে, কিডনির জল কনজার্ভ করার ক্ষমতা অর্থাৎ জল শোষণ করার ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। তো এর ফলে আমাদের বারবার কি হবে, যে মূত্র পাবে আর ডিহাইড্রেশন হবে, কারণ অবভিয়াসলি যদি বেশিবার মূত্রত্যাগ করে অর্থাৎ ইউরিনেশন হয় তাহলে অবভিয়াসলি ডিহাইড্রেশনও হবে। আর এই বারবার ইউরিনেশন হওয়াটাকে বা এই ধরনের যেই প্রবলেমটা হলো এটাকে আমরা কি বলছি, ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস মেলিটাসের সাথে গন্ডগোল করলে হবে না, ওটা আমরা কিসের জন্য হয় জানি, ইনসুলিন হরমোনের জন্য হয়, যে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, ওটা ডায়াবেটিস মেলিটাস। আর এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, এটা ডায়াবেটিস ইনসিপিডাস আর ওটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। তো এই হচ্ছে এই পার্টটা, এর পরের ভিডিওতে আমরা পিনিয়াল গ্ল্যান্ড থেকে দেখব।